বন্ধুরা, আজকের গল্পটা শুরু করার আগে একটা কথাই বলবো। পৌষ মাস মানেই উৎসব, আলো আর সুখের স্মৃতি, কিন্তু সেই স্মৃতির গভীরে যদি লুকিয়ে থাকে কিছু অশুভ, কিছু অদৃশ্য, তখন এই গল্পটা আমি প্রথম শুনেছিলাম এক বৃদ্ধের মুখে। তিনি কাপা কণ্ঠে বলেছিলেন, ওই রাতে খালি মাঠে যতগুলো মুখ হাসছিল তার অর্ধেকই ছিল মানুষ না। আপনারা যদি এখন একা থাকেন, একটু ভালো করে দরজা জানালা বন্ধ করে নিন, কারণ এই গল্পটা শুধুই গল্প না, এটা একটা স্মৃতির ছায়া, একটা কৌশল্যা, যেটা শুরু হয়েছিল আলো আর খুশির মাঝে, কিন্তু শেষ হয়েছিল কেবল ভয় আর নির্বতায়। তো চলুন শুরু করি আজকের কাহিনী। কৌশল্যা স্মৃতিচারণ শুরু হচ্ছে এখন। আমার শৈশব ও কৈশোর কেটেছে কৃষি প্রধান মফস্বল বাংলায়। পৌষের সন্ধ্যায় ধান কাটা খালি খেতে আমরা সব খেলুড়িরা মিলে চড়ুইভাতি বা স্থানীয় ভাষায় কৌশল্যা তে মেতে উঠতাম। খেলুড়ি মানে খেলার সাথীরা, তাতে কোনো আর্থিক বা জাত ভেদ ছিল না। অঘ্রাণ মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যেত নবান্ন উৎসব, আর সেই উপলক্ষে বাড়ি বাড়ি ভোজের নেমন্তন্ন। আর বড় মাঠের মেলাতে আমরা সব খেলুড়িরা একসাথে হলে নিম্ন সুরে আলোচনা করে দিতাম যে সেবার কোন মাঠে কৌশল্যা করা ঠিক হবে। বছরকারের মতো কৌশল্যার মাঠটা ঠিক করা একটা বেশ জটিল ব্যাপার। গ্রামের পূর্ব আর পশ্চিম সীমানায় ছিল বিশাল দুটো দিঘি, পদ্মবাঁধ আর শ্মশান দিঘি। এই দিঘি দুটো ঘিরে যে বিশাল এলাকা তার নাম দিঘির ঢাল, যেখানে বিঘার পর বিঘা ধানের ক্ষেত। শ্মশান দিঘি তার নামেই বুঝিয়ে দেয় যে এই দিঘির পারে আছে এক বিশাল শ্মশান। তবে আমাদের ওই দিককার প্রচলিত প্রথা অনুযায়ী শ্মশান দিঘিতে জ্যোৎস্না পক্ষের রাত্রে দাহ হতো না, একমাত্র কৃষ্ণ পক্ষেই রাত্রে দাহ হতো। শ্মশান দিঘির আরো ক্রোশ খানিক দূরে মুন্ডেশ্বরী নদীর এক কোণে একটি বাঁধানো ঘাটের পাশে আর একটি শ্মশান। সেখানে দাহের কোনো রকম বিধি নিষেধ নেই। কৌশল্যার জন্য আমাদের পছন্দের জায়গা ছিল দিঘির ঢালের পদ্ম বাঁধের কাছের জায়গাগুলো। এই দিকে প্রায় সবটাই ধানের ক্ষেত হওয়ায় অনেক বেশি নিজের সুবিধে অনুযায়ী জায়গা বাছা যায়। হাওয়া এবং শীতের কামড় অনেক কম। এখানে মাঝে মাঝে বেশ কিছু বেগুন, টমেটো আর মটরশুটির ক্ষেত এবং তার বেশিরভাগই বেড়া না দেওয়া। এইসব সবজি ক্ষেতগুলো থেকে চুরি করে আনা শিশিরে ভেজা টমেটো, বেগুন আনা মাত্রই আগুনে ঝলসে নেওয়া যায়। আর খিচুড়িতে মটরশুটি অনেক কাজের। খিচুড়ির ফুলকপি আর আলু আমার যে যার ঘরের ক্ষেত থেকে তুলে আনতাম। একদিকে কৌশল্যার রান্না যেমন এগোতো, সেই সাথে অন্য গল্প গুজবের সাথে শ্মশান দিঘির গল্প কাহিনীও কেউ না কেউ শুরু করেই দিত। সূর্য পাটে গেলেই এই শ্মশান দিঘিতে অপদেবতা আর পেতনিরা উঠে আসেন। তখন শ্মশান দিঘির পশ্চিম পাড়ের বড় বটগাছটার কোটরে নাকি আগুন জ্বলে ওঠে। শোনা যায় এসব চাক্ষুষ দেখলেই মানুষ বেহুশ হয়ে সেখানেই পড়ে থাকে। তার চিকিৎসা গায়ের সদাশিব ওঝা আর আজকাল তার ছেলে জয়গোপাল ছাড়া আর কেউ করতে পারে না। এই জয়গোপাল বা আমরা যাকে জয় বলে ডাকি, সে আমাদের এই খেলুড়ি দলের একজন সদস্য। জয় আমাদের বলেছে যে জ্যোৎস্না পক্ষের রাতে শ্মশান দিঘিতে এসব নাকি হয় না। আমাদের খেলুড়িদের কৌশল্যা বরাবরই এইসব কারণে পৌষ মাসের জ্যোৎস্না পক্ষের রাত ধরেই করা হয়, আর সেটা পদ্ম দিঘির কাছেই হয়। জায়গাটা বলাই বাহুল্য বেগুন টমেটো ক্ষেতের কাছাকাছি হতো। বছরের এই সময়টায় বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবার পর সকাল থেকেই আমাদের অখণ্ড অবসর। জয় কে সাথে নিয়ে আমরা খালি ক্ষেতগুলোতে ঘুরে কৌশল্যার জন্য 2-3টে জায়গা ঠিক করতাম। দলের সর্বসম্মতিক্রমে কৌশল্যার জায়গা একবার ঠিক হয়ে গেলেই তারপরের দিন বিকেলে খেলার মাঠে না গিয়ে আমরা কৌশল্যার জায়গাটায় গিয়ে খালি ক্ষেতের ঠিক মাঝে একটা লম্বা বাঁশ পুঁতে দিতাম। জয় সেই বাঁশে কিসব মন্ত্র বিড়বিড় করে বলতে বলতে কাঁচা হলুদ বাটা আর সিন্দুর লেপা একটা কাপড় পেরেক দিয়ে পুঁতে দিত। এই খুঁটি পুজো আর তার এই নিয়মটা শুধু আমাদের গ্রামেই নয়, আশেপাশের গ্রামেও আছে। অন্য সব দলের মতো খুঁটি পুজোর 1 সপ্তাহের মধ্যেই আমরা কৌশল্যা সেরে ফেলতাম। আর তার তোড়জোড় খুঁটি পুজোর পরদিন থেকেই শুরু হয়ে যেত। চাল, ডাল, তেল, আলু
পেঁয়াজ প্রায় সব ঘরেই প্রচুর পরিমাণে থাকত। কিন্তু ভালো খিচুড়ির জন্য চাই সুগন্ধি দানাগুড়ি আতপ চাল আর সোনামুগ ডাল, যার সবচাইতে ভালো চাষ হতো মল্লপাড়া বা মণ্ডলপাড়ার। এই মণ্ডলপাড়ার সুদেব আর চাঁদু নিজের বাড়ি থেকে তার যোগান দিত। সেই রকম চাটনির জন্য আমার বাড়ি থেকে ইরানে থাকা ছোটকাকার আনা মনক্কা আর খেজুর, বয়লাপাড়ার দুখু আর দেবুর বাড়ি থেকে ঘি, এইসব জোগাড় হয়ে যেত দুপুর বেলায়। মা আর কাকিমা তখন ছাদে বড়ি আর আচার রোদে দিতে গিয়ে গল্পগাছায় মত্ত হয়ে যেতেন। এই সব অপহৃত মূল্য বা সামগ্রী খাজনা মহাল বলে একটি পরিত্যক্ত ভূত বাংলোর চোরকুঠুরিতে আমরা লুকিয়ে রাখতাম। তবে আমাদের জয় এই জায়গায় যাবার আগে মন্ত্র বলতে বলতে আমাদের সবার আগে আগে যেত। জয় বলে যে অশরীরীরা নাকি সব জিনিসের বন্ধ পান। সেই সময় তাদের যদি কোনো জিনিসে নজর লেগে যায় তবে তা মানুষের ভোগে লাগবার সময় নানারকম ভাবে তারা বাধা দেন বা নষ্ট হয়ে যায়। পৌষল্যার দিন দুপুরের পর এই সব সামগ্রী সেখান থেকে বার করে সিধা পৌষল্যার মাঠে রাখা হতো ত্রিপল চাপা দিয়ে। এছাড়া যে যার সময় মতো পৌষল্যার জায়গাতে এসে রেখে যেত শুকনো কাঠ, নারকেল গাছের ডাল, ঘুঁটে ইত্যাদি। পৌষল্যার আগের দিন জয় আর আমরা বাড়ি থেকে কোদাল শাবল নিয়ে এসে একসাথে মিলে ৩-৪টে উনুনের জন্য গর্ত কেটে তার ওপরে হাঁড়ি কড়াই বসাবার জন্য মাটির পুরু দেওয়াল বা ঝিক দেওয়া হতো। মুন্ডেশ্বরী নদীর শ্মশান ঘাটের দিকে মুখ করে আর শ্মশান দিঘির দিকে মুখ করে দুটো উনুন আলাদা করে তৈরি করা হতো। পৌষল্যার অন্য সব উনুন জ্বলবার আগে এই দুটো উনুন সর্বপ্রথম জ্বলত। এই দুটো উনুনের কাঠের যোগান আর বাকি খুঁটিনাটি ব্যাপার পুরোপুরি জয়ের তত্ত্বাবধানে থাকত। এর জন্য বিশেষ আকৃতির বেল আর নিম কাঠ এবং তার সাথে আরো কি সব শুকনো লতাপাতা আর শিকড়ও জ্বলত। আমাদের কিছু না বললেও এই দুটো চুল্লি যে ভূতপ্রেতের ঝামেলা থেকে বাঁচবার উদ্দেশ্যে সে কথা কেউ আর সাহস করে জিজ্ঞেস করত না। প্রায় সবারই ঘরে ধান সেদ্ধ করবার জন্য বড় বড় হাঁড়ি আর কড়াই থাকতি। সেইগুলোর মধ্যে সুবিধা মতো হাঁড়ি কড়াই আর বড় বড় হাতা খুন্তি ঝাঁঝরি এইসব নিয়ে আসতো বলাই ময়রার ছেলে অভি। ফুটবল খেলাতে অভি যেমন গোল সামলাতো নিপুণভাবে, তেমনি এই পৌষল্যার রান্নাবান্না মানে খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি ওরই হাতে তৈরি হতো। আমরা বাকিরা জোগাড়ি হয়ে বাকি কাজগুলো করতাম। তবে আমিষও রান্না হতো এমনিতেই। দিকে দুটো প্রেত উনুনের জন্য চাই কালো মাগুর মাছ আর শোল মাছ। সেই জোগাড় করতে গিয়ে মাছ বা মাংসের জোগাড়ও হয়ে যেত। এই রকম সবচেয়ে বেশি জোগাড় মানে বেশ ভালোরকম মাছ মাংসের জোগাড় হয়েছিল একবার। তবে সেই সাথে একটা ঘটনাও ঘটেছিল যা মনে করে আজও ভয় গায়ে কাটা দিয়ে ওঠে। সে কথায় পড়ে আসছি। সূর্য ডোবার আগেই সবাই এসে পৌষল্যার মাঠে এসে জড়ো হয়ে যেতাম। সূর্য ডুবতেই প্রতিবারের মতো শুরু হতো সবার প্রথমেই দুটো প্রেত উনুনে আগুন জ্বালানো। একের পর এক বিশেষ আকৃতির কাঠার শিকড় বাকড় সাজিয়ে সবাইকে চুপ করতে বলে মন্ত্র পড়তে পড়তে আগুন ধরাক জয়। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলেই ও আমাদের সবাইকে আর পৌষল্যার প্রাঙ্গণকে বাঁধন করে দিত যাতে ওনাদের নজর না লাগে। দুটো উনুনের কাছে কাদার পার করে তাতে একজোড়া কুচকুচে জ্যান্ত কালো সিঙ্গি মাছের মাথা আটকে দিয়ে এক বড় চাকুতে তাদের মাথা কেটে মাছ দুটোর রক্তমাখা ধর উনুন দুটোতে উৎসর্গ করা হতো। সিঙ্গি মাছ জলে ছাই হবার পর শোল মাছের পালা। মন্ত্র পড়ে তাকে শালপাতায় মুড়ে আহুতি দেওয়া হতো প্রেত উনুনের দাউ দাউ করে জ্বলে ওঠা লেলিহান আগুনের শিখায়। মাছ পোড়ার গন্ধ এলেই পোড়া মাছ শালপাতা সমেত বার করে আনা হতো। শালপাতা পুড়ে ছাই হয়ে গেলেও শোল মাছ কিন্তু একটুও পুড়ত না। আগুনে সেদ্ধ হয়ে মাখন নরম হয়ে যেত, যা নুন লঙ্কা টমেটোর সাথে উপাদেয় প্রসাদ হিসেবে সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে খেত। উনুনের চারদিকে গোল হয়ে বসে এই মাছ পোড়া খাবার সাথে সাথে শুরু হয়ে যেত পৌষল্যার হই হল্লা। এখনকার মতো লাউড স্পিকার বা বক্স বাজানোর চল ছিল না, তবে খিচুড়ি বাঁধাকপি রান্নার সুবাস ছড়াবার সাথে সাথে আমাদের বিশেষ আমন্ত্রণে চলে আসতেন যাত্রা আর কীর্তনের শিল্পী দলের কয়েকজন। বাউল গান,
ঝুমুরের নাচ গান এইসবের মাঝে পুরোদমে রান্না চলত। 3-4টে বড় বড় উনুনের তাপে শীত মোটেই টের পেতাম না। গ্রামের দিকে সন্ধ্যের একটু পরেই নিশুতির স্তব্ধতা নেমে আসত। পৌষল্লা শেষ হতে তেমন রাত হতো না। সবার শেষে কালীপুজো আর নবান্নের পরব থেকে বাঁচিয়ে রাখা কিছু বাজি আর বিশেষ করে হাউইবাজি আকাশে ছেড়ে আসর শেষ হতো। কিন্তু একবার আমাদের নিজেদের গরিমসির কারণে পৌষল্লা করবার জায়গা ঠিক করতে একটু দেরি হয়ে গেল। ততক্ষণে পদ্মদিঘির কাছের জায়গাগুলো অন্য দলের ছেলেরা খুঁটি পুজো করে নিয়েছে। অনেকটা নিরুপায় হয়ে আমাদের পৌষল্লার জায়গাটা স্থির করতে হলো পদ্মদিঘির থেকে বেশ দূরে আর শ্মশানদিঘির থেকে বেশ কাছে। পদ্মদিঘির শোল আর সিঙ্গি মাছের খুব নাম। সেবার পৌষল্লার দিন বিকালে আমাদের খেলুড়ি দলের জেলেপাড়ার ছেলেরা বিকালে গেছিল ডিঙ্গি নৌকা নিয়ে পদ্মবাঁধে। বেশ কটা তাগড়া সাইজের শোল মাছ আর অনেক কালো সিঙ্গি তাদের জালে পড়েছিল। কায়স্থপাড়ার অনুপম আর মনমোহন এরাও ছিল সেই ডিঙ্গি নৌকায়। ওদের হাতে দুটো এয়ার গান ছিল। যখন জাল টেনে গুটিয়ে আনা হচ্ছিল সেই সময় একটা বড় পানকৌড়ি জল থেকে উড়ে পালাতে যাচ্ছিল। অনুপম আর মনমোহন জনেই এয়ারগান চালিয়ে দেয়। পাখিটা ডানায় গুলি লেগে জলে পড়তেই জালে জড়িয়ে যায় আর সেই সাথে কিছু তিতির আর বটের মাছের সঙ্গে এই সবগুলোকে ওরা ধরে আনে। কিছু কিছু খেতে কচি সবজিগুলোকে বাদুড়ের কামড় থেকে বাঁচাবার জন্য জাল দেওয়া থাকত। সেই সব জালে এক ঝাঁক বগেরি পাখিও ধরা পড়েছিল। এরা পদ্মদিঘি থেকে পৌষল্লাতে আসবার পথে জালে ফেসে যাওয়া সেই পাখিগুলোকেও ছাড়েনি। বগেরি অনেকটা চড়াই পাখির মতো দেখতে, তবে সাইজে একটু বড়। ঘটির জলে ডুবিয়ে দিলেই মারা যায় আর ছালচামড়া সহজেই উঠে আসে। আগুনে সেকে বা সামান্য তেলে হালকা ভেজে নিলে খেতে খুব সুস্বাদু আর মুচমুচে হয়। জয় আর আমরা অনেকে এই সব দেখে বকাবকি করলেও একটু পরেই দেখি পানকৌড়ি আর বাকি পাখিগুলো এয়ারগানের গুলি না লেগে হোক বোধ হয় ভয়েই মারা গেল। পানকৌড়ি আর তিতির বটেরগুলোর পালক চামড়া ছাড়াবার লাল লাল মাংস দেখে আমাদের সকলের রাগ জল হয়ে গেল। আর এর সাথে উপর পাওনা হিসেবে পাওয়া গেল সবার প্রিয় বগেরি মুচমুচে সুস্বাদু মাংস ভাজা। কিন্তু সমস্যা হলো অন্যত্র। দেখা গেল যে সিঙ্গি আর শোল মাছগুলো তেমন সুবিধের মনে হচ্ছে না। সূর্যাস্ত অবধি তারা টিকবে কি না সেই সন্দেহ হতে লাগলো। জয় সেই দেখে অনুপম আর মনমোহনকে বলে, তোরা কিন্তু আজ বিকালে ভালো কাজ করিসনি। ওই কালো রঙের পানকৌড়ি ওইখানের বাস্তু পাখি, ওকে মেরে তোরা অনেককে চটিয়ে দিয়েছিস। আমাদের উদ্বিগ্ন মুখগুলো দেখে ও বলে, চিন্তা করিস না, আমি কি করতে আছি। এই মাছগুলো আর কিছু মিনিট বাঁচিয়ে রাখার চেষ্টা কর জলের ঝাপট দিয়ে। আমি উনুনগুলোতে আগুন লাগিয়ে কাদা মাটির পার বানাবো আর ইশারা করলেই সিঙ্গি মাছগুলো নিয়ে আসবি আমার কাছে। শেষ পর্যন্ত 1-2 মাছ আমাদের চেষ্টা সত্ত্বেও বাঁচেনি। জয় প্রথমেই মরা মাছগুলো নদী আর শ্মশান দিঘির দিকে ছুঁড়ে কর্কশ্বরে কি সব মন্ত্র পড়ল, আর তারপর বাকি সিঙ্গিগুলোকে বলি দিয়ে তাদের রক্ত আর ধর উনুনগুলোতে দিতে দিতে চারপাশ হাতজোড় করে ঘুরতে ঘুরতে বেশ কয়েকবার আকাশপানে চেয়ে চেয়ে গড়াগড়ি খেতে লাগলো। এইসব দেখে পৌষল্লার মেজাজটাই কিরকম পানসে হয়ে গেল। আমাদের দলনেতা ব্যাপারটা চাপা দেবার জন্য সবাইকে রান্নার কাজে লাগিয়ে দিলে। রান্নার সুগন্ধ আসার সাথে সাথেই দোতারা আর গুপিযন্ত্র বাজাতে বাজাতে এসে হাজির হয়ে গেল বাউল পূর্ণ আর দেবু। ওরা এসেই ঘুরে ঘুরে নাচতে নাচতে গাইতে শুরু করে দিল, ভালো করে পড়গা স্কুলে, নইলে কষ্ট পাবি শেষকালে। এরপর গোলেমালে গোলেমালে পীড়িত করো না গানের সাথে আমরাও ঘুরে ঘুরে নাচতে লাগলাম। আসর জমে উঠল। ততক্ষণে গরম গরম চা আর ধামায় ধামায় মুড়ি তেলে ভাজা বেগুনো পোড়া এসে গিয়েছে। বাউল দলকে আমরা অনুরোধ করলাম একটু চা আর মুড়ির সাথে বিশ্রামের জন্য। চা মুড়ি চলছে, শোল মাছ পোড়ার গন্ধে চারপাশ বেশ আমোদিত হয়ে উঠেছে। সন্ধে থেকে বিঘ্ন ঘটায় এই আইটেমটা সামান্য দেরি হয়ে গেছে। বাউল বোস্টমদের সাথে বসে এইটা খাওয়া উচিত হবে কি না আমরা মুখ চাওয়াচাওয়ি করছি। আমাদের দ্বিধার ব্যাপারটা বুঝে পূর্ণ বাউল বসে বসেই বেশ চড়ায় ধরলে, কি দোষ আশের ঘ্রাণে, যখন তুলসীপাতে চোখ জুড়াবে কোন আশ তোমার সাথে রবে। আমরা সবাই হেসে উঠলাম। এমন সময় আমাদের সবার ছোট নুটু চিৎকার করে বলে,
জয় দাদা, ওই দেখো গে, কারা কারা যেন আসছে। সেদিকে পানি চোখ ফেরাতে দেখি পদ্মদিঘির আর নদীধার থেকে বেশ কয়েক জোড়া নীল আর লাল আলোর চোখগুলো যেন এদিক পানেই আসছে। জয় ইশারায় আমাদের বলে চুপ থাকতে, আর কৌশল্যার শুরুতেই যে বাঁধন করে দিয়েছে তার গণ্ডির বাইরে কেউ যেন না আসে। এরপর দুটো প্রেত চুল্লি থেকে জ্বলন্ত দুটো চেলা কাঠ নিয়ে বাজফাটা চিৎকারে বলে, যা যা দূর হয়ে যা, নইলে এই আগুন খা। এই বলে দুটো জ্বলন্ত চেলাকাঠ সেই আগুনে চোখগুলোর দিকে ছুড়ে দেয়। সেগুলো ছোড়বার সাথে সাথেই জ্বলন্ত চোখগুলো নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যায়। তবে কি খাবারের গন্ধ পেয়ে শেয়াল আসছিল? কিন্তু শেয়ালের চোখ কি অন্ধকারে এইরকম নীল আর লাল হয়ে জ্বলে? আমাদের একজন বলে ওঠে, এক প্রহর রাত হলে তবেই শেয়াল আসে। তবে কি হায়না এলো? হায়নার চোখ কি এইরকম হয়ে জ্বলে? কিন্তু আজ অবধি ধান কাটবার সময় খেতে রাত পাহারা যারা দেয় তাদের মুখে এমন কথা তো শুনিনি। ব্যাপারটা আমরা না বুঝলেও বাউলের দল নিজেদের মধ্যে নিম্নস্বরে কিছু একটা আলোচনা করছিল। পূর্ণ বলে, বাবুকে এরা রাত সুবিধের নয়। একটা কথা মানো আমাদের, রান্না যা হয়েছে তাই দুটি করে খেয়ে সব গায়ে ফিরি। জয় চেঁচিয়ে বলে, সবাই নির্ভয়ে খাওয়া শুরু কর। আমি থাকতে তোদের কেউ কিছু বিগড়াতে পারবে না। আমি বলি, আর জয় তুইও আমাদেরই সাথে বসে পড়। জয় বলে, আমার জন্যে তোরা ভাবিস না। প্রতি বছর সবাই যেমন তাড়িয়ে তাড়িয়ে খিচুড়ি, বাঁধাকপি, টমেটো চাটনি যেমন খাস তেমনই খা। এইসব পুচকেদের খেলা সামলাতে আমার হাতের মশালই যথেষ্ট। একটু পরেই দেখা গেল যে পুচকেরা পালিয়ে গিয়েও খেলা শেষ হয়নি। এবারে বড়রা নামতে চাইছে। রবি বাউল সবে মাত্র তার খাওয়া সেরে একটা গান ধরতে গিয়ে অভ্যেস মতো আকাশ পানে চাইতেন, চিৎকার করে উঠল, সাবধান সবাই, রক্তখেকো কালো বাদুড়ের দল আসছে আমাদের ঘিরতে। আমরা জয়ের দিকে তাকিয়ে দেখি সে একটা বড় মশাল তুলে তাতে কি সব শিকড় বাকড় লাগিয়ে মন্ত্র পড়তে পড়তে, জয় মা শ্মশানকালীর আজ্ঞা, জয় বাবা ভূতনাথের আজ্ঞা বলতে বলতে আকাশে ছুড়ে দিতেই হাড়হীন করা চিৎকারে হুট ট্যাট্যা করে একটা নয়, তিনটে রাগছুসে পাখি কালো কিম্ভূতকার বিশাল ডানা মেলে শ্মশান দিঘি আর নদীধারের শ্মশানঘাটের দিকে পালিয়ে গেল। শুধু আমরা কেন, আমাদের মধ্যে যারা ব্যাদঘরের ছেলে বাপ কাকাদের সঙ্গে বনবাদারে ঘুরে বেড়ায় তারাও এমন ধরনের পাখি দেখেনি বললে। উড়ে পালিয়ে যাওয়া পাখিদের দিকে তাকিয়ে জয় চ্যালেঞ্জের সুরে কর্কশ গলায় চেঁচিয়ে বললে, এবারের মতো ছেড়ে দিলাম। ফিরে যদি আসিস তবে তোদের খেলা শেষ করে ছাড়ব। এসব দেখে আমাদের দলের ছোটরা বেশ ভয় পেয়ে গেল। আমরা তাদের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে দিই, ভয় পেয়ে কাঁদলে সবার বিপদ ডেকে আনবি। প্রেত উনুনের সামনে দাঁড়িয়ে যে আছে সে যেন আমাদের চিরচেনা খেলুড়ি জয় নয়, সে এখন সদাশিব ওঝার বেটা জয়গোপাল ওঝা। তার সঙ্গের টুকটুকে লাল রঙের ঝোলা থেকে বার করেছে একটা ছোট সাইজের ছড়ির মতো একটা লাঠি। তার প্রান্তে লাগানো মোটা একটা দড়ি টেনে লাগিয়ে ধনুক বানিয়ে ফেলল নিমেষে। ঝোলা থেকে একটা মশাল বার করে সেটা ধনুকের গুণে লাগিয়ে আমার দিকে চেয়ে বলে, আমার কাছে আয়। আমি বলা মাত্র এই মশালে উনুন থেকে একটা কাঠ বের করে আগুন লাগিয়ে দিবি। মানে, জয় কি অগ্নিবাণ ছুড়বে নাকি? চারপাশে চোখ বুলিয়ে দেখি সবাই উৎসুক হয়ে আছে। হঠাৎ দেখি আকাশে সেই আগের মতো ট্যাটা করে বিকট চিৎকার করে একটা কালো পাখি উড়ে আসছে, আর তার সাথে কি যেন একটা যেন জ্বলছে। দেখে মনে হবে যেন বাতি জ্বলা একটা ফানুস আসছে, তবে বেশ দ্রুত গতিতে। একটু সামনে আসতেই বুঝলাম সত্যিই একটা ফানুস। তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে? জয় আমাকে ফিসফিস করে বললে, এটা একটা গুনিনের খেলা। ফানুসের ভেতরে একটা পাখি আছে, সেটা প্রাণভয়ে ওইরকম ডাকছে। আর একটু পরে পাখিটা ফোরফোর করে ঝাপট দিলেই ফানুসের পর্দা ফেটে সেটা নিচে নেমে আসবে। ওই পাখিটা যাকেই ঠোকরাবে তার মরণ কেউ ঠেকাতে পারবে না। আমি ঠিক সময়ে জয় মা বলে ডাক দেব, তুই মশালে আগুন লাগাবি। মিনিট খানিক পরে সত্যি সত্যি ফানুসটা আমাদের কৌশল্যা মাঠের কাছাকাছি এসে নামতে শুরু করতেই জয় বললে, অরুণ। আমি প্রেত উনুন থেকে জ্বলন্ত চেলা কাঠ হাতে নিয়ে তৈরি ছিলাম। কাটান কাটান কাটান,
জয়ের গলায় এই আওয়াজটা শোনবার সাথে সাথে ধনুক থেকে সাই সাই করে জ্বলন্ত তীর ফানুসের দিকে গিয়ে তাতে আগুন লাগিয়ে দিল। পাখিটার আওয়াজ আর শোনা গেল না। দেখলাম জ্বলন্ত তীর ফানুসকে ভেদ করে সোজা এগিয়ে যাচ্ছে দিঘির দিকে। জ্বলন্ত ফানুসটার একটা অংশ পড়ল আমাদের পৌশল্যা মাঠের একটু দূরে, আর একটা অংশ পড়ল ঠিক আমাদের থেকে হাতখানিক দূরে। পৌশল্যাতে প্রথা হলো খাওয়া শেষ হলে সামান্য বাজি আর হাউই ছেড়ে সমাপ্তি ঘোষণা করা। সেই জন্য পৌশল্যা মাঠের ঠিক সীমানায় নরম গোবরে একটু ফাঁক ফাঁক করে বেশ অনেকগুলি হাউই আর তার পাশে কিছু বাজি রাখা ছিল। জ্বলন্ত ফানুসটার যে অংশ আমরা পড়তে দেখেছিলাম সেটা নিশ্চয় এর কাছাকাছিই পড়েছিল। আর তারপর যে ব্যাপারটা ঘটল সেটা মিনিট খানিকের মধ্যেই, কেননা আমাদের দুজনের বাকি সবা রক আছে, মানে যে উনুনগুলোর পাশে বসে খাওয়া দাওয়া চলছিল সেখানে উপস্থিত বাকি সবার কাছে পৌঁছাতে এর বেশি সময় লাগা উচিত নয়। আর এর মধ্যেই আমাদের সবাইকে হতভম্ব করে প্রথমে কটা বাজি আর তারপর আকাশ আলো করে এক দুটো, আর তারপর একের পর এক হাউই আকাশে দেখা দিতে লাগলো। আগেই বলেছি সেইবারে আয়োজন সব ব্যাপারেই বেশ ভালো ছিল। বাজি হাউইয়েও আমরা কোন কৃপণতা করিনি। বাজিতে হঠাৎ কে আগুন লাগালো, এই প্রশ্নের উত্তর আমরা দুজন শুধু জানতাম, কিন্তু সবাইকে তা বলার সময় পেলাম কই। আমার ব্যাপারটা বলতে শুরু করতে না করতে আকাশে এইবার অনেকগুলো হাউই একসাথে চলে এলো। তার মধ্যে সবাইকে বিস্মিত করে দুটো বেশ শক্তিশালী হাউই। তারা ধূমকেতুর মতো আকাশের অনেক উপর উঠে সোজা চলে গেল শ্মশান দিঘির দিকে। আর সাথে সাথে শ্মশান দিঘিতে একটা জোর আলোর ঝলকানি আর তারপর একটা জোর বিস্ফোরণের আওয়াজ শোনা গেল। এরপর ওই দিঘির বুক থেকে আরো জোরে পরপর দু তিনটে বোম ফাটার মতো আওয়াজ আর আলোর ঝলকানি শোনা গেল। এই স্পেতে আমাদের সম্বিত ফিরে পেতে বেশ দেরি হয়ে গেল। পৌশল্যার সব বাসনপত্র ওইখানে ছেড়ে আমরা ছুটতে ছুটতে গ্রামে ঢুকে বুঝলাম আর একদমই নিকদে রি করলেই আমাদের আর আশেপাশের গ্রামের লোকেরা ডাকাত পড়েছে ভেবে মাঠের দিকে লাঠি বল্লম বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন, আর তাতে আমাদেরই ভয়ানক বিপদ হতে পারত। আমাদের মুখে সব শুনে গ্রামের মোল্ল রায় দিলেন এই রাতের দিকে শ্মশান দিঘির দিকে না যাওয়াই ভালো, সকালে গিয়ে দেখলেই ভালো বোঝা যাবে। সকালের আলোতে দেখা গেল দিঘির জল হঠাৎ করে কমে গেছে। বিস্ফোরণের ফলে অনেক মাছ আর তার সাথে একটা মেছো কুমির পাড়ে এসে মারা গেছে। এই কুমিরের কথা আশেপাশের গ্রামের লোকেও জানতো না। লোকে এইটুকু জানতো যে চড়তে চড়তে গরু ছাগল দিক ভুলে এদিকে এসে তাদের অনেককেই আর খুঁজে পাওয়া যেত না। মানুষজনে এইটাই ভাবতো যে এটা ভূতপ্রেতের খেল। তবে সেই রাতে আমরা যা যা দেখেছিলাম তা পুরোটা শোনার পর সেটা যে ওইখানের বাস্তুপ্রেতের রুষ্ট হবার ফল এটা জয় আর তার বাবা সদাশিব ওঝা আর তার মারফত পুরো গ্রাম আর আশেপাশের গ্রামের লোকেরাও মেনে নিল। এরপর শ্মশান দিঘি ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করলো। বর্ষার সময় কিছুটা ভরলেও পরে আবার জল কোথায় নেমে যায়। শ্মশান দিঘির এই অস্বাভাবিক পরিবর্তন দেখে আমাদের আর আশপাশের গ্রামের মল্লেরা একসাথে মিলে দিঘির ঢালের ধান খেতে পৌশল্যা করা বন্ধ করে দিলেন। বহু বছর পরে বিজ্ঞানের আলোয় বুঝেছিলাম যে শ্মশান দিঘিতে রাতের দিকে মিথেন গ্যাস বেরোয় এবং শীতকালে সেটা জলের ওপরেই ঘনীভূত হয়ে যায়। সম্ভবত সে রাতে পরপর অনেকগুলো হাউই বাজির আগুনের ফুলকিতে তাতে আগুন ধরে গেছিল। কিন্তু বাকি ব্যাপারগুলো, আকাশের বুকে কালো পাখিগুলো আর তাদের হাড়হিম করা আওয়াজ, আর শেষটায় সেই ফানুস আর তাতে আটকে থাকা কালো পাখি, কে এইসবের পেছনে ছিল? জয় ওঝার এখন নামডাক দারুণ, আর তার এইসব প্রশ্নের জবাব আমি কেন আমরা কেউই দিতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল পৌশল্যা স্মৃতিচারণ, একটা ছোট্ট মফস্বলের একচিলতে মাঠে শুরু হওয়া স্মৃতি, যেটা শেষ হলো এমন একটা রহস্যে যার উত্তর হয়তো আজও কেউ জানে না। আপনারা কখনো এমন কিছু অনুভব করেছেন যেখানে পুরনো দিনের কোনো উৎসব হঠাৎ ভয় আর নীরবতায় বদলে গেছে? কমেন্টে জানাও তোমার নিজের এমন অভিজ্ঞতা থাকলে। আর এমন আরো সত্যি আর গা ছমছমে কাহিনী পেতে সাবস্ক্রাইব করো হরর ডোজ চ্যানেলটা, কারণ পরের গল্প আরো ভয়ঙ্কর হতে চলেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আর মনে রেখো, সব উৎসবের পেছনে শুধু আলো থাকে না, কখনো কখনো ছায়াও লুকিয়ে থাকে চোখের মতন স্পিচ বাবল।